সিলেট থেকে ঢাকার পথে বিভিন্ন জেলায় রাতভর প্রচারণায় তারেক রহমান। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। সন্ধ্যায় রাজধানীর ভাসান থেকে যোগ দেবেন জনসভায়। উত্তরবঙ্গে নির্বাচনী সফরে জামায়াত আমির। পঞ্চগড়ে 10 দলীয় ঐক্যের জনসভায় নেতাকর্মীর ঢল। এআই ভিডিও ছড়িয়ে একটি দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। পাল্টাপাল্টি অভিযোগে ছুটির দিনে প্রচারণার মাঠে উত্তাপ। পাড়া মহল্লা চড়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা। ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবে 12 ফেব্রুয়ারির ভোট, বললেন প্রধান উপদেষ্টা। যে দলই সরকার গঠন করবে তার সঙ্গেই কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। সিলেট থেকে ঢাকার পথে বিভিন্ন জেলায় রাতভর জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শীতের রাতেও নির্বাচনী প্রচারণায় ঢল নামে নেতাকর্মীর। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি, দেন নানা দিক নির্দেশনা। সন্ধ্যায় রাজধানীর ভাসান থেকে যোগ দেবেন জনসভায়। মৌলভীবাজার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পেরিয়ে রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্লোগানে স্লোগানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার মঞ্চে দাঁড়িয়ে নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে সবাইকে সতর্ক করেন তারেক রহমান। এর আগে যেরকম তথাকথিত ভোট এসেছিল, আমুদামুন নির্বাচন হয়েছিল, নিশিরাতের নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের প্রথম কাজ ধানের শীষ এবং মাতাল এবং খাইজুর গাছকে জয়যুক্ত করে পারবেন ইনশাআল্লাহ। ভোট দেব কিসে? মধ্যরাতের ঘণ্টা যখন 12টা পেরিয়েছে ততক্ষণে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম মাঠে হাজির হন বিএনপি চেয়ারম্যান। রাত 12টা 17 মিনিটে জনসভাস্থলে পা রাখেন তারেক রহমান। প্রবাসীদের ভোটে অনিয়ম থেকে শুরু করে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ তোলেন তিনি। পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল ব্যালটগুলো সরিয়ে ফেলা হচ্ছে। দেখেছেন আপনারা খবরটা? তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। রাত 2টায় পৌঁছান নরসিংদীতে। শীতের রাতেও প্রিয় নেতাকে এক ঝলক দেখতে ঢল নামে জনতার। নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দেন তিনি। তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঘরের থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন যারা যারা ওই এলাকার ভোটার। ফজরের জামাত ওইখানে পড়বেন, নামাজ ওইখানে আদায় করবেন ফজরের নামাজ, এবং সাথে সাথে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন। সকাল 7টায় ভোট যখন শুরু হবে প্রথম পারবেন। শুভেচ্ছা, স্বাগতম। রাত 3:45টায় নারায়ণগঞ্জের 2500-এ শেষ হয় এই নির্বাচনী ম্যারাথন। সমাবেশের মঞ্চ থেকে 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। মূল কাজ হচ্ছে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। দীর্ঘ নির্বাচনী পথসভা শেষে ভোর 5টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান। এক রাতে 4টি জেলার 5টি জনসভা নতুন মাত্রা যোগ করে নির্বাচনী প্রচারে। বাংলাদেশ জিন্দাবাদ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের নির্বাচনী সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে যাত্রা শুরুর আগে বিমানবন্দর ব্রিফিংয়ে তিনি বলেন, প্রচারণায় একে অপরকে আঘাত না করে নিজ নিজ দলের প্রচার করা উচিত। সেই সঙ্গে 54 বছরের বস্তাপচা রাজনীতির পরিবর্তনের জন্য এবার গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান জামায়াত আমির। এছাড়া ভোটারদের বিকাশ নম্বর নেয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এআই এর মাধ্যমে ভিডিও ছড়িয়ে একটি দল অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনী প্রচারণা শুরুর পরের দিনই উত্তরাঞ্চলে ভোটের সফরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 8:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। এর আগে বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে ব্রিফ করেন জামায়াত আমির। এ সময় নির্বাচনী প্রচারণার নামে একে অপরের দিকে কাঁদা ছোড়াছুড়ি না করে নিজ নিজ দলের প্রচারণার আহ্বান জানান তিনি। পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন। জনগণ যাদেরকেই তাদের মূল্যবান ভোট দিয়ে, সমর্থন দিয়ে, ভালোবাসা দিয়ে কবুল করে নেবে, গ্রহণ করে নেবে,
আমাদের সকলের তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। ভিন্ন কোনো কায়দায় নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার যে কোনো অসৎ উদ্দেশ্য থেকে সকলেরই বিরত থাকা উচিত। 54 বছরের বস্তাপচা রাজনীতির পরিবর্তনের জন্য এবার গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান জামাত আমির। এছাড়া ভোটারদের বিকাশ নম্বর নেয়ার অভিযোগের বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, নিজেদের দল দিয়ে এআই এর মাধ্যমে ভিডিও ছড়িয়ে একটি দল অপপ্রচার চালাচ্ছে। আমরা তো মানুষকে কেনার চিন্তা করি না, আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এই কাজ করেন তারা উদুরপুন্ডি বুড়ুর গাড়ে এখন চাপানোর চেষ্টা করছে। 10 টাকা দামে কেজির মতো অনেক কার্ডের মানুষকে লোভ দেখানো হচ্ছে, মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলো লঙ্ঘন নয় না? আমরা কোথায় কি করেছি? আমরা করি নাই। নিজেদের লোক দিয়ে এআইয়ের মাধ্যমে এই সমস্ত জিনিস তৈরি করে আমাদের বিরুদ্ধে ছাড়া হচ্ছে কিনা সেইটাও দেখতে হবে। 2 দিনের নির্বাচনী সফরে জামাত আমির উত্তরাঞ্চলের 8টি জেলায় জনসমাবেশে যোগ দেবেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। উত্তরবঙ্গে নির্বাচনী সফরে আজ পঞ্চগড়ে 10 দলীয় ঐক্যের জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে পঞ্চগড়ে চিনিকল মাঠে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, বেলা 11টায় এই পঞ্চগড় চিনিকল মাঠে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য দেওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বের কারণে তিনি এখনো মঞ্চে উপবিষ্ট হয়নি, এবং কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে তিনি পঞ্চগড়ে চলে এসছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তিনি এই চিনিকল মাঠে আয়োজিত যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ দলটির নেতৃত্বাধীন যে 10 দলীয় ঐক্য, সেই ঐক্যের আহ্বানে আয়োজিত যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় তিনি কিছুক্ষণ পর আসবেন এবং প্রধান অতিথির বক্তব্য দেবেন। আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি যে সকাল 10টায় আজকের এই কর্মসূচি আর আনুষ্ঠানিক শুরু হলেও ভোর থেকেই কিন্তু পঞ্চগড়ের বিভিন্ন এলাকার, বিশেষ করে প্রত্যন্ত এলাকার হাজারো মানুষ তারা এই চিনিকল মাঠে উপস্থিত হয়েছে এবং নির্ধারিত সময়ের অনেক আগেই পুরো মাঠ লোকারণ্য হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু একে একে প্রথমে স্থানীয় পর্যায়ে 10 দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতা এবং পরবর্তীতে কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা তারা বক্তব্য দিয়েছেন, তারা তাদের যে 10 দলীয় ঐক্যজোটের 2 জন প্রার্থী, এই বিশেষ করে এনসিপি প্রার্থী সার্জিস আলম এবং জামাত ইসলামের প্রার্থী, তাদের জন্য কিন্তু তারা ভোট চেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এনসিপির যে প্রার্থী, বিশেষ করে পঞ্চগড়ের প্রার্থী এবং কেন্দ্রীয় নেতা সার্জিস আলম, তিনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন। এই মুহূর্তেই তিনি এসছেন এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আরও কিছুক্ষণ পরই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও এই মঞ্চে উপবিষ্ট হবেন এবং আজকে তার এই জনসভাটি মূলত নির্বাচন পূর্ব যে আনুষ্ঠানিক প্রচারণা, সেই প্রচারণায় আজকে কিন্তু ঢাকার বাইরে এবং উত্তরাঞ্চলের এই পঞ্চগড়ের জনসভার মাধ্যমে সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে আজকের যে জনসভা, সে জনসভার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে। ছুটির দিনে নির্বাচনী প্রচারণার মাঠে উত্তাপ, অলিগলি পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে নির্বাচনী প্রচারণায় নামেন বিভিন্ন দলের প্রার্থীরা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিজ নিজ এলাকার রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নের আশ্বাস দিচ্ছেন। সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নিতে চান ভোটাররা। মানুষের মধ্যে ভীষণ আগ্রহ এবারে নির্বাচন ঘিরে, এবং এটা তো ব্যতিক্রমধর্মী নির্বাচন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে। এটি একটি মাইল ফলকে কাজ করবে, কারণ 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। এবার সেই ভোট দেওয়ার জন্যই মানুষ অপেক্ষা করছে। পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই 71কে ইউজ করেন, তাহলে কি হলো? ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই, সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে। আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় আর যাই হোক জীবনে 10টা টাকার জন্য কোনোদিন আসবে না।
নির্বাচনের প্রচারণার খবর জানাতে রাজধানীর পশ্চিম জুরাইনে আছেন শাহিন আলম এবং পটুয়াখালীতে আছেন শিকদার জাবের হোসেন। প্রথমেই যাচ্ছি শাহিনের কাছে। শাহিন, বেশ জোরে সোরে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। আজকে প্রচারণার দ্বিতীয় দিন। আমরা এই মুহূর্তে আছি ঢাকা 4 আসনে। এখানে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। তিনি তার এখানকার যারা ভোটাররা রয়েছেন তাদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের কাছে তিনি ভোট চাচ্ছেন ধানের শীষের পক্ষে। আমরা যদি বলি যে এই প্রচারণা শুরু হয়েছে সকাল 10টা নাগাদ প্রচারণা শুরু হয়েছে, এখন পর্যন্ত প্রচারণা করছেন তিনি। পশ্চিম জুরাইন থেকে এই প্রচারণা শুরু করেছেন, এখন পূর্ব জুরাইনে অবস্থান করছেন। আমরা জানি যে জাতীয়তাবাদী দল বিএনপির যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি সিলেট থেকে তার প্রচারণা শুরু করেছেন। গতকালকে এর পর থেকে বিএনপির মনোনীত যারা প্রার্থী রয়েছেন তারা নিজ নিজ আসনে প্রচারণা করছেন এবং এই প্রচারণা আসলে নির্বাচনের 48 ঘন্টা আগ পর্যন্ত এই প্রচারণা চলবে। নির্বাচন কমিশনের যে অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো তারা ইতিমধ্যে শেষ করেছেন। এখন শুধুমাত্র নির্বাচনের 48 ঘন্টা আগ পর্যন্ত শুধুমাত্র এই প্রচারণায় চলবে। আমরা যে ঢাকা 4 আসনটিতে রয়েছি, এখানকার ধানের শীষের মনোনীত প্রার্থী হচ্ছে তানভীর আহমেদ রবিন। তিনি এখানকার যারা ভোটাররা রয়েছেন তাদের কাছে যাচ্ছেন। নির্বাচনী এটি তার এলাকা এবং বিভিন্ন অলিতে গলিতে তিনি আসলে চষে বেড়াচ্ছেন। ভোটারদেরকে নানান ধরনের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। বিশেষ করে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তিনি ইতিমধ্যে চিহ্নিত করেছেন। ভোটারদেরকে বলছেন যে তিনি যদি নির্বাচিত হন নিশ্চয় তিনি এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি দূর করবেন। বিশেষ করে এই এলাকাটিতে আমরা যে দেখেছি যে প্রচুর জ্যাম হয় এবং এই এলাকায় খেলার মাঠের সংকট রয়েছে। বিশেষ করে চিকিৎসা সেবায় ওই এলাকাটি নানানভাবে পিছিয়ে রয়েছে। তিনি বলছেন যদি তিনি নির্বাচিত হন বিশেষ করে এই সমস্যাগুলো তিনি দূরীকরণে তিনি কাজ করবেন এবং পাশাপাশি ভোটারদের কাছ থেকেও তিনি ব্যাপক প্রতিশ্রুতি পাচ্ছেন। তো নির্বাচনের আরো খবর জানতে আমরা চলে যাব পটুয়াখালীতে। সেখানে আছে আমাদের সহকর্মী জাবির। পটুয়াখালীতে নির্বাচনের ঢামাঢোল বাজতে শুরু করেছে, প্রার্থীরা মাঠে সরব রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালী 2 আসনের বাউফল বগাবাজারে। এখানে প্রচারণা চালাচ্ছেন জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি এ আসনের প্রার্থী, পটুয়াখালী 2 আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন ছাত্র শিবিরের। আসলে এই আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখছি তিনি সকাল থেকে এখানে বিভিন্ন বাজারে প্রচারণা করছেন। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি কিছুক্ষণ পূর্বে এখানে তিনি এসেছেন এবং মানুষের সঙ্গে কথা বলছেন, প্রচারণা চালাচ্ছেন। পটুয়াখালীর আসলে সব কয়টি আসনেরই কিন্তু এই অবস্থা। নির্বাচনের যে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হওয়ার পর থেকেই কিন্তু প্রার্থীরা মাঠে সরব রয়েছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে পটুয়াখালী জেলার মধ্যে 4টি আসন রয়েছে। এর মধ্যে নির্বাচনের গুরুত্বপূর্ণ যে আমেজ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে পটুয়াখালী 2 বাউফল আসন। এই আসনে যেহেতু জামায়াত ইসলামের হেভিওয়েট প্রার্থী রয়েছে সে কারণে এই আসনের নির্বাচনের পরিবেশটা আসলে অনেকটা জমজমাট। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন সাবেক এমপি শহীদুল আলম তালুকদার। তার সঙ্গে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের। মূলত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নির্বাচনের একেবারে প্রচারণা শুরুর আগ থেকেই কিন্তু সে মাঠে ছিল, যার ফলে তিনি বলছেন যে তার যে নির্বাচনী মাঠ সেটি অনেকটা গোছালো এবং অপরদিকে বিএনপির যে প্রার্থী তিনিও কিন্তু বলছেন জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী। তো আসলে জনগণ সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ পেলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, সেটি কিন্তু আসলে বলছেন তারা। আসলে 12 তারিখের যে নির্বাচন সেই নির্বাচনটি অবাধ সুষ্ঠু হবে সেই প্রত্যাশাই কিন্তু করছেন এখানকার ভোটাররা। তারা বলছেন সুষ্ঠু নির্বাচন হলে ভোট কেন্দ্রে গিয়ে তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন, এটাই কিন্তু তারা বলছেন। তো এতটুকু ছিল পটুয়াখালীর বাউফল থেকে আমার কাছে সব শেষ। ছুটির দিনে জমে উঠেছে প্রচারণা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। 12 ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সরকার সম্পূর্ণ প্রস্তুত।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে এবং আশা প্রকাশ করেন যে অন্যান্য উন্নয়ন সহযোগীরাও নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাবে। জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে যে দলই বিজয়ী হোক না কেন তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। নির্বাচনী প্রচারণার মিটিং শেষে বাড়ি ফেরার পথে তার উপর হামলা করা হয়। রাতে ঢাকা মেডিকেলে তাকে দেখতে গিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা ২ আসনের প্রার্থী আমানুল্লাহ আমান অভিযোগ করে বলেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে হাসান মোল্লাকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে। স্বজনরা জানান, হাসান মোল্লা নির্বাচনী কাজ শেষে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা 2 জন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় হাসান মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। গুলির মধ্যে একটা মোটরসাইকেল, একজন আরোহী, আরেকজন পিছনে বসা ছিল, চাদর গায়ে দেওয়া, হেডলাইট অফ করে ধীরে ধীরে আর পিছনে ফলো করে কাছে থেকে একটা গুলি করছে। গুলি করা ওই গুলিটা সরাসরি তার পেটে আঘাত হয়েছে। পরে উনি গুলিতে ঢুকে গেছে, তারপরে আরো 2টা ফায়ার করছে। আমরা এই সমস্ত সন্ত্রাসীদেরকে ধিক্কার জানাই এবং আমরা সংঘবদ্ধভাবে প্রতিহত করব। এই সন্ত্রাসীরা কেরানীগঞ্জে কোনো জায়গা পাবে না। রাতে গুলিবিদ্ধ হাসান মোল্লাকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা 2 আসনের প্রার্থী আমানুল্লাহ আমান। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। সে যেন আর নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে, তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। অতএব প্রশাসন দেখবেন কারা করেছে, কেন করেছে, তারা পদক্ষেপ নেবেন এবং দোষীদেরকে আইনের আওতায় আনবেন। এটি আমাদের প্রত্যাশা, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমার যেটা ধারণা, সেই পদক্ষেপই তারা গ্রহণ করেছে যাতে নির্বাচনটা বানচাল করে দেয়, নির্বাচন যাতে না হয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আমানুল্লাহ আমান। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার ঘটনায় আরেক শুটার রহিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত 2টি অস্ত্র উদ্ধার করে ডিবি। গেল 7 জানুয়ারি রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে 4 জনকে গ্রেফতার করা হয়। এবার বাণিজ্যের সংবাদ। আবারও অস্থির হয়ে উঠছে নিত্যপণ্যের বাজার। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 40 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দাম বাড়ছে, চিনি, মসুর ডালের দরও। বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানে চাহিদা বেড়েছে মুরগির। এমন যুক্তিতে রাজধানীর কারওয়ান বাজারের মুরগি বিক্রেতারা জানান, সপ্তাহ ব্যবধানে 40 টাকা পর্যন্ত বেড়েছে 1 কেজি মুরগির দাম। সোনালী মুরগি আজকে বেচতেছি মনে করেন আপনার 300-310 টাকা। ব্রয়লার মুরগি বেচতেছি 180 থেকে 185 টাকা। দেশি মুরগি বেচতেছি 580-600 টাকা কেজি। আগুন লেগেছে চালের বাজারেও। কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে 1 সপ্তাহ আগে বিক্রি হওয়া 76 টাকার মিনিকেট 80 আর 80 টাকা নাজিরশাইল বিক্রি হচ্ছে 84 টাকায়। আতপ চালও ঊর্ধ্বমুখী, তবে এর কারণ জানেন না খুচরা বিক্রেতারা। যে চাল ছিল আগে 75-76, ওটা এখন আমরা 80 টাকা পাইকারি বিক্রি করা হচ্ছে। রমজানকে কেন্দ্র করে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। মসুর ডালের কেজিতেও 10 টাকা বাড়তির খবর দিয়েছেন বিক্রেতারা। আমদানি করা বেশিরভাগ পণ্যের দাম চড়ে যাওয়ার আশঙ্কা তাদের। স্বস্তি ফেরেনি সবজির বাজারেও। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের দর 60 থেকে 70 টাকায়। লেবুর হালি 80 আর শশার কেজি ঠেকেছে 100 টাকায়। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বাণী অর্চনা ও নানা আয়োজনে চলছে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর আরাধনা। এই মুহূর্তে বরিশালের BM কলেজে আছেন অপূর্ব অপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
অপু। শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য বর্ণিল আয়োজন চলছে, বিশেষ করে বিএম কলেজ মাঠে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আদলেই বিএম কলেজ মাঠ জুড়ে আলাদা আলাদা মণ্ডপ তৈরি করা হয়েছে। 25টি মণ্ডপ তৈরি করা হয়েছে, যেখানে দেবী সরস্বতীকে পূজা করছেন। শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে এই পূজাটা হয়ে থাকে বলে জানিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। তারা বলছেন বাংলা পঞ্জিকা মতোই তাদের সমস্ত ধর্মীয় আচার হয়ে থাকে, সেই আচারের অংশ হিসেবেই আজকে এখানে উৎসবমুখর পরিবেশে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং 25টি আলাদা করে মণ্ডপ করা হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা সকাল থেকেই এখানে দেবী দুর্গার কাছে অর্চনা করছেন। তারা যেটি বলছেন, তারা বিশ্বাস করেন দেবী সরস্বতীর কাছে পূজা অর্চনার মধ্য দিয়ে তাদের জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, বুদ্ধিতে তারা আরও বেশি সমৃদ্ধ হবেন। প্রতি বছর শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে এই পূজাটা করে থাকেন। আজকে যেহেতু দিনভর সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে। উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ। এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে, আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে। আমি তার সাক্ষী হতে এসেছি। উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর কোনো বেকারের মুখ দেখতে চাই না। আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই। বন্ধ চিনিকল করে দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। কারো দয়ার পাত্র হয়ে বাংলাদেশের কোন এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না। কে কার উপর দয়া করে জনগণের ট্যাক্সের টাকায় পরে পরে পথধারী, এ আমরা করব না। আমরা যুবকের হাত শক্তিশালী করবো ইনশাআল্লাহ। আমরা যুবতীর হাতও শক্তিশালী করবো ইনশাআল্লাহ। পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে সমাজের সবচেয়ে ক্ষুদ্র টেকনাফ থেকে তেতুলিয়া, ওই টেকনাফের উন্নয়ন জোয়ার আর আসতে পারে না তেতুলিয়া পর্যন্ত। আমরা বলবো তেতুলিয়া থেকে টেকনাফ। এতদিন টেকনাফ থেকে, এখন ব্যালেন্স থেকে টেকনাফ। আপনারা মন খারাপ করবেন না তো? আলহামদুলিল্লাহ। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয়, মরুভূমি। মরে কঙ্কাল হয়ে আছে নদীগুলো। শরীরের ভিতরে যেমন রক্তের নালী, রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়, আর তাই আমরা বাঁচি। যদি ওই রক্তনালী বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায়। আজকে আমাদের আল্লাহর দান, এই নিয়ামত, নদীগুলাকে খুন করা হয়েছে। এই দেশের কি কোনো মা বাবা ছিল না? তাহলে আমার নদী মরে গেল কেন? 5 বছরে একবার
দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া ওঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিল বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু, এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা যাব না। জীবনে মরণে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলব। আপনারা দোয়া করবেন। আল্লাহ যদি মূল্যবান ভোটে ভালোবাসায় সমর্থ করে 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান, যাতে সরকার গঠন করতে পারে। আমরা কথা দিচ্ছি, শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। আমরা এই উত্তরবঙ্গের চেহারা মহান আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, বদলে দেওয়ার জন্য 5টি বছর যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এখন যেমন আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, তখনও পাশে এসে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করি, উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। এ মাঠে উর্বর, মানুষ পরিশ্রমী, এই এলাকা পিছনে থাকার প্রশ্নই উঠে না। ষড়যন্ত্র করে, বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে। স্বাস্থ্য সেবার জন্য হন্যে হয়ে দৌড়াইতে হয় রাজধানী ঢাকায়। এ সামর্থ্য সকলের নাই। যাওয়ার পথে রাস্তায় অনেকের মৃত্যু হয়। এই অবস্থা আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিলে 18টি মানুষের 64 জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না। পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলো ওদের পেটের ভিতরে হাত ঢুকে আমরা বের করে আনবো আর আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না। আমি বিশ্বাস করি আজকের এই জনসভায় শহীদ পরিবারের সম্মানিত সদস্যরা আছেন, জুলাই যোদ্ধারা আছেন, 71-এর বীররা আছেন। আমরা আপনাদের সকলের কাছে ঋণী। আমরা সর্বশক্তি দিয়ে সেবার সুযোগ পেলে, সরকার গঠনের সুযোগ পেলে আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আজীবন আপনাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আপনাদের এই ঋণ পরিশোধ করে উঠতে পারবো না, আমরা চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন। দিনটা শুক্রবার হওয়ার কারণে মনের ঝুলিতে অনেক কথা ছিল, তুলতে পারলাম না। ঝুলি আজকে থাক, ভবিষ্যতে আল্লাহ কোনদিন খোলার সুযোগ দিলে করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমি 10 দলীয় সমন্বয় সংযোগের পক্ষ থেকে এখন 2 জন ভাইকে তাদের হাতে আপনাদের হয়ে আমি আজকে প্রতীক, আপনারা হৃদয়ের ভালোবাসা দিয়ে এই প্রতীককে সমর্থন জানাতে রাজি আছেন? ধন্যবাদ, কৃতজ্ঞতা। আল্লাহ আপনাদের সম্মান বৃদ্ধি করে দেন। আজকের জনসভার পরে তো আর কোনো কাজ করা লাগবে না। 12 তারিখ বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। 13 তারিখ থেকে নতুন অধ্যায়ের কর্মী হয়ে, শ্রমিক হয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। দেশের মালিক হবো না, সেবক হবো ইনশাআল্লাহ। একটা কথা শুধু বলে দিতে চাই, ভোট দিতে পারেন নাই বহুদিন, এবার অপেক্ষায় আছেন। বুকটা ভোট দেওয়ার জন্য চঞ্চল হয়ে আছে, মরুভূমি হয়ে আছে, পিপাসার্থ হয়ে আছে। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে, তাহলে কি করবেন? কি করবেন? রুখে দিতে হবে। যুবকরা, কাজ শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি
চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা চলতেই থাকবো যতদিন পর্যন্ত এই জাতি তার মঞ্জিলে মকসুদে না পৌঁছবে। মহান রবের দরবারে দোয়া করি, হে আল্লাহ, আগামীতে ন্যায় ইনসাফ যারা এই দেশে কায়েম করবে, তোমার গায়েবী মদদ দিয়ে তাদেরকে সাহায্য করো। নতুন কোন দুর্বৃত্ত নতুন কাপড় পরে আবার যেন আমাদের সামনে না আসতে পারে, তুমি ওদেরকে আটকায় দাও। দেশ এবং মানুষকে যারা ভালোবাসবে, সম্মান করবে, তাদের হাতে এই জনগণের খেদমতের চাবিটা হে আল্লাহ তুমি উঠে দাও। আমরা বিশ্বাস করি তোমার ঘোষণাই সত্য, তুক্তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। যাকে চাও ক্ষমতা তুমি তার হাতে পৌঁছে দাও, আর যাকে অপছন্দ করো তার হাত থেকে ঝাপটা মেরে তুমি কেড়ে নাও। তোমার এই শক্তির উপর আমরা বিশ্বাসী। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। 12 তারিখ সত্যের বিজয় আল্লাহ দান করুন। এবার আমরা প্রতীক তুলে দিচ্ছি 2 জন প্রার্থীর হাতে। প্রথমেই পঞ্চগড় 1-এর প্রার্থী সাজ্জি সাহেব। পঞ্চগড়ের জন্য এটাই 10 দলের প্রতীক। এটা কয় দলের প্রতীক? আবার বলেন, কয় দলের প্রতীক? সবাই এক হয়ে লড়বেন তার জন্য, বিজয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত জান মাল দিয়ে পরিশ্রম করবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সাবেক জনপ্রতিনিধি, আগামীতে আরো মর্যাদা নিয়ে আল্লাহ তাকে প্রতিনিধি বানাবেন ইনশাআল্লাহ। পঞ্চগড় 2 আসনে আমরা তার হাতে ন্যায় এবং ইনসাফের প্রতীক, সমতার প্রতীক, সাম্যের প্রতীক আমরা তার হাতে তুলে দিচ্ছি। আজকে এই দাড়িপাল্লা, এই সবাই বিজয়ের জন্য কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের 3 মাসের মাথায় পার্লামেন্ট ভেঙে দিলেন সানায়ে তাকাইচি। শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়ে 8 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। পার্লামেন্টের নিম্নকক্ষের 465টি আসনে ভোট হবে। মঙ্গলবার থেকে 12 দিনের নির্বাচনী প্রচার শুরু হবে। যুব বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। হারারেতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। গ্রুপ বির প্রথম ম্যাচে ভালো শুরুর পরেও জয় পায়নি বাংলাদেশ। হারারের কন্ডিশনে জয় তুলে নিতে আগের ম্যাচের ভুল ত্রুটি শুধরাতে হবে দলের। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজিল খন্দকার। আলিশা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।